চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় কোচ ও ক্রীড়া সংগঠক সাইদ আহমেদ। শুভ সকাল স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই যে খেলাধুলায় তো আপনার অবদান অনেক দীর্ঘদিনের এবং অনেক অবদান রয়েছে আপনার। এই খেলাধুলার সাথে আপনার যুক্ত হওয়ার সময়টা কেমন ছিল, কিভাবে যুক্ত হয়েছিলেন? আমি ক্লাস যখন ওয়ানে পড়ি, বাস্কেটবলের মাধ্যমে প্রথম আমি খেলাটা সেন্ট হাই স্কুলে ক্লাস 1 থেকে আমি সেন্ট হাই স্কুলে পড়াশোনা করতাম। সেখান থেকে আমার প্রথম খেলাধুলা যাত্রা শুরু। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি সেন্ট হাই স্কুলের থেকে স্কুল টিমে আমি বাস্কেটবলের সুযোগ পাই। আমরা 4 বার পরপর জাতীয় স্কুল চ্যাম্পিয়ন হই। সেই টিমের আমি খেলোয়াড় ছিলাম। এইখান থেকে আমার শুরু। এবং তারপরে আমি সংগঠক, আমি একটা ক্লাবের সেক্রেটারি হই এবং জাতীয় কোচ হই, আন্তর্জাতিক রেফারি হই। এইভাবেই আমার এখন আমি হ্যান্ডবল ফেডারেশনের সাথে যুক্ত আছি। আমি বিগত কমিটিতে, রাগবি কমিটিতে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এখন আমি হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব এবং কিউট লিগের সমন্বয়কারী এবং স্কুল লিগের, সারা বাংলাদেশে স্কুল লিগের যুগ্ম সদস্য সচিব হিসেবে আমি জড়িত আছি। এভাবে আমার কাজগুলি এগিয়ে যাচ্ছে। অনেকগুলো জায়গার সাথে আপনি নিযুক্ত আছেন এবং কাজ করছেন। সবগুলো মিলিয়ে অভিজ্ঞতার জায়গাটা তো বিশাল আপনার, এবং অভিজ্ঞতার জায়গাটাই কি মনে হয় খেলাধুলার যে প্রচার প্রসার বা খেলাধুলার যে জায়গাটা আমরা চিন্তা করি আরও বেশি, স্পেশালি বাংলাদেশের জায়গা থেকে, যে আমাদের বাংলাদেশ থেকে আরও যারা খেলোয়াড় আছে, যারা খেলছেন, তারা আরও অনেক ভালো করবেন, আরও ইন্টারন্যাশনালি আমরা অনেক বেশি সম্মানিত হব, সে বিষয় নিয়ে অভিজ্ঞতার জায়গাতে কেমন কাজ করা হচ্ছে? রুটস লেভেল নিয়ে কাজ করতেই খুব বেশি পছন্দ করি। আমি সেন্ট গ্রেগরি হাই স্কুল প্রথম পাইনিয়ার বাস্কেটবলের, সেইখানে আমি হাজার হাজার ছেলেদের নিয়ে আমি কাজ করেছি এই বাস্কেটবলের উপর, এবং অনেকেই ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে, অনেক বড় বড় জায়গায় গিয়েছে। আর আমি এরপরে আমি সানিডেল স্কুলের সাথেও জড়িত। আমার সানিডেল স্কুলে আমি হাজার হাজার ছেলে মেয়ে নিয়ে কাজ করি। আর যখন আমি রাগবি ফেডারেশনে ছিলাম সেখানেও আমি রুটস লেভেলে সারা বাংলাদেশে কাজ করেছি। বাস্কেটবল ফেডারেশন যখন আমি মেম্বার ছিলাম তখন আমি বাস্কেটবলে আমার মাধ্যমে বাংলাদেশে প্রথম ট্রেনিং স্কুল শুরু হয়। সেখানে আমরা প্রতিদিন 500 স্টুডেন্টকে নিয়ে আমরা ট্রেনিং করাতাম। মহিলা কমপ্লেক্সে এরকম আমরা একটা ট্রেনিং স্কুল খুলি বাস্কেটবলে, সেটা আমার হাত ধরে। এইভাবেই এখন পর্যন্ত আমি এই রুটস লেভেলে কাজ করে যাচ্ছি। ইভেন এখন যে হ্যান্ডবলে আমি কাজ করতেছি, হ্যান্ডবলেও আমি রুটস লেভেলে প্রচুর কাজ করি, এবং এই রুটস লেভেলের অনেকগুলি টিম নিয়ে আমি ইউরোপেও ভ্রমণ করেছি। জাপানে ভ্রমণ করেছি আমি রাগবি নিয়ে, হ্যান্ডবল নিয়ে আমি ইউরোপে অনেক দেশে আমি গিয়েছি খেলার জন্য। এইভাবেই আমি এখনও রুটস লেভেল নিয়ে প্রচুর কাজ করি, যাতে করে এই ছেলেরা খেলাধুলার জায়গায় থাকে, তারা যেন মাদক থেকে দূরে থাকে এবং খারাপ জায়গা থেকে দূরে থাকে। সেই প্রচেষ্টাটা আমার এখনও অব্যাহত আছে, আর ভবিষ্যতে অব্যাহত থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমি চাই যে ছেলে পেলে এই খেলাধুলার মাধ্যমে সুষ্ঠু সুন্দর একটা শরীর গঠন করুক এবং দেশের জন্য তারা ভালো ফলাফল বয়ে নিয়ে আসুক, এটি আমার ডেফিনেটলি স্যার। এবং এখন যারা খেলাধুলায় আসছেন তারা কিন্তু বেশ ট্যালেন্টেড, এবং নারীদের অংশগ্রহণও আমরা দেখতে পাচ্ছি। আপনি কতটুকু দেখছেন এবং কেমন লাগে? আমি 2 দিন আগে আমি জয়পুরহাটে গিয়েছিলাম। সেখানে একটা কিউট নারী লীগ হলো। তো সেখানে প্রায় 12টা টিম, 14 জন প্লেয়ার, 156 জন প্লেয়ার সেখানে অংশ নিয়েছে, এবং তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি ওই টুর্নামেন্টটা শেষ করে, আজকে ফাইনাল হলো, সেটা শেষ করে আমাদের একটা জিনিস আমাদের মধ্যে উপলব্ধি হলো যে এদেরকে যদি আমরা প্রপারলি কোচিং করাতে পারি এবং ট্রেনিং করাতে পারি এবং বাংলাদেশ ঢাকায় নিয়ে আসতে পারি, তাদের যদি একটা ক্যাম্পিং করতে পারি, তাহলে মেয়েরা কিন্তু আসলে এশিয়া লেভেলেও ভালো বা অল লেভেলে ভালো রেজাল্ট করতে পারে। আমার ধারণা যে আমি যখন ইউরোপে টিম নিয়ে গিয়েছিলাম, সেখানে আন্ডার 16-এ আমি একটা হ্যান্ডবল টিম যখন নিয়ে গিয়েছিলাম 13 সালে, সেখানে 73টা দেশের মধ্যে সুইডেনে আমার টিমটা সেমিফাইনাল উঠেছিল, এবং সেটা খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আমরা 13-11 গোলে হেরেছিলাম। তো বাংলাদেশ যদি চেষ্টা করে, বাংলাদেশের এই ছেলেপেলারা যদি আমাদের প্রপার গ্রুমিং করা হয়, আসলে এরা অনেক দূর যেতে পারে। সেটার আপনি যদি হকির মেয়েদের দেখেন,
যে বাংলাদেশের কোনো প্রত্যাশা ছিল না, নতুন একটা দল প্রথম এশিয়ান গেমসে খেললো, তারা রেজাল্ট নিয়ে আসলো, রানার্স আপ হয়েছে। এর থেকেই প্রতীয়মান হয় যে আমরা যদি অ্যাকচুয়ালি ছোটকাল থেকেই তাদেরকে গ্রুমিং করি, আমরা কিন্তু অল লেভেলেও আমরা ভালো রেজাল্ট করতে পারি, আরো অনেক ভালো আরো আসবে। ভালো রেজাল্ট করতে পারি। তো এই যে তাদেরকে আরো বেশি গ্রুম করা এবং তাদেরকে আরো সময় দেওয়া, তাদেরকে নিয়ে আরো একটু ভাবা, এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদের জন্য হলে খুব ভালো হয়, বা ঊর্ধ্বতন যারা আছেন বা সরকার পক্ষ থেকে কি কি ধরনের সহযোগিতা আপনারা এক্সপেক্ট করেন? বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একটা ডিক্লেয়ার দিয়েছে যে ক্লাস 4 থেকে খেলা স্কুলগুলিতে বাধ্যতামূলক খেলতেই হবে। এই জিনিসটা কিন্তু শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রে না, এটা সর্বক্ষেত্রেই এটা কিন্তু ইফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতেও। আমাদের কিন্তু স্পোর্টস ডিপ্লোমেসিতে কিন্তু এই স্পোর্টস দিয়েও কিন্তু আমরা ইনকাম করতে পারি, সেই স্কোপগুলি আছে। কিন্তু আপনি যদি ব্রাজিলে দেখেন, ব্রাজিলের কিন্তু আপনার স্পোর্টসের তাদের যে ইকোনমির যে 7% গ্রোথ, সেটা কিন্তু শুধু ফুটবল প্লেয়ার দিয়ে হয়। সেই রকম আমাদের এই যে আজকে যে স্কুলে ক্লাস 4 থেকে যে খেলাটাকে এসেনশিয়াল করা হলো বা করা হচ্ছে, এইটা যদি করা হয় তাহলে এই ছেলেরা তাদের সুন্দর একটা শরীর হবে, তারা একটা খারাপ জায়গা থেকে বা মাদক থেকে তারা সরে আসবে, তারা পড়াশোনার দিকে তারা যখন সুস্থ থাকবে তাদের পড়াশোনাও ভালো হবে। একটা ভালো ছাত্র হতে হলে অবশ্যই তাকে সুস্থ হতে হবে। এই জন্য খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। আপনি যদি সারা পৃথিবীতে দেখেন, প্রত্যেকটা জায়গাতেই আপনার পড়াশোনার পাশাপাশি খেলাধুলা কিন্তু মানে অবশ্যই এসেনশিয়াল, এবং এইটার সাথে দুইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি শরীর যদি ভালো না থাকে, আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন না। এই জন্য ভালো শরীর যদি রাখতে চান তাহলে আপনাকে খেলাধুলা করতে হবে, এবং খেলাধুলা যদি করেন তাহলে আপনার এই বাংলাদেশে এখন প্রায় আমি মনে করি 50% ডায়াবেটিস রোগী রয়েছে, প্রেশার রয়েছে, সেইগুলি হবে না। আর যাদের অনেক রোগ রয়েছে তারা যদি এই ছোটকাল থেকে খেলাধুলা করে, তারা অনেক দিন বাঁচবে, এবং তারা কিন্তু একটা সুস্থ জাতি দিতে পারবে, আমার প্রত্যাশা। এবং এই ক্ষেত্রে কিন্তু স্যার আরো একটা বিষয় অ্যাড হয়, যেমন ক্যাপ্টেন্সির ব্যাপারটা, দায়িত্ববোধের জায়গাটা, কারণ খেলাধুলা এমন একটা সেটা গ্রুম করে তার ব্যক্তিগত পার্সোনাল লাইফটাকেও আরো বেশি সামনের দিকে অগ্রসর হওয়ার, এবং এই জিনিসগুলো কিন্তু তার ইন ফিউচার কাজে লাগে, যেটা হয়তো বা ছোটবেলা থেকে যেটা গ্রুম হয়। তো এই বিষয়গুলো খুবই ভালো। এর সাথে আমি একটু কথা অ্যাড করতে চাই। আপনি যেহেতু প্রশ্নটা তুললেন, আমি ক্লাস 5 এর একটা টিম নিয়ে আমি সুইডেনে গেলাম। তো সেখানে আমার ভালো 3-4টা ছেলে আমাকে গার্ডেন দিল না, বললো যে পিএসসি পরীক্ষা তারা রেজাল্ট খারাপ করবে। তো আমি তাদের বললাম যে আপনি দেন, আপনি যদি এখন না দেন সে কিন্তু এমনিও পিএসসি খারাপ করবে, কারণ তার মধ্যে কিন্তু খেলার প্রতি তার একটা খারাপ লাগা থেকে মেন্টালি কিন্তু সে খেলাধুলার প্রতি সে এখন অ্যাডাপ্ট হয়ে আছে। এখন কিন্তু আপনি যদি না দেন তাহলে কিন্তু পিএসসি তো ভালো রেজাল্ট করবে না। তখন তারা আমার কথাটা শুনলো না। কিন্তু আমার এই 10 জন প্লেয়ার যখন সুইডেন গেল, তারা খেলে আসলো, তারা ভালো রেজাল্ট করেছে খেলায়, এবং যখন বাংলাদেশে আসলো পিএসসি দিল, ওই 10 জনের মধ্যে 10 জনই কিন্তু পিএসসিতে জিপিএ 5 পেয়েছে। এবং যে 3টা ছেলে যায়নি, আপনি বিশ্বাস করেন না করেন, 3টা ছেলে কিন্তু জিপিএ 5 পায়নি। এটা একটা আশ্চর্যের ব্যাপার। এটা আমি নিজে, এটা যেহেতু আমি একজন গেমস টিচার ছিলাম, 34 বছর আমি গ্রেগরির সাথে আমি গেমস টিচার হিসাবে ছিলাম, সেহেতু আমি এই জিনিসগুলি আমি জানি। এবং পরবর্তীতে ওই গার্ডিয়ান আমাকে, যখন আবার আমরা সুইডেনে নরওয়েতে খেলতে গেলাম, তখন ওই 3 জন ছেলেকে আমার সাথে দিয়েছিল। এখন ওই 3 জন ছেলেও একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা, তারা কানাডাতে থাকে, কেউ কানাডাতে পড়াশোনা করে, কেউ আমেরিকাতে পড়াশোনা করে। যতগুলি ছেলেকে আমি নিয়ে গিয়েছিলাম তারা প্রত্যেকে এখন ওয়েল এস্টাবলিশড। সেহেতু আমার মনে হয় যে খেলাধুলার মাধ্যমেও একটা ছেলে ভালো কিছু করতে পারে। আমরা তো খেলাধুলা নিয়ে যেটা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট এবং ফুটবলকে যে পরিমাণ প্রায়োরিটাইজ করা হয়, বাকি খেলাগুলো এখন যে পরিমাণ প্রায়োরিটাইজ পাচ্ছে, আসলে এটা আরো কি অগ্রসর হওয়ার বা আরো উন্নত জায়গায় যাওয়ার পসিবিলিটি আছে কিনা, যেভাবে আমরা ক্রিকেট ফুটবলকে চিনি বা দেখি? আপনার একটা এত মূল্যবান প্রশ্ন করলেন যে প্রশ্নটা আসলে উত্তর দেওয়াটা খুব আমি মনে করি খুব শ্রেয়। কারণটা হচ্ছে, আপনি যদি ফুটবলের দিকে তাকিয়ে দেখেন ফুটবলে এশিয়াতে, আপনার ওয়ার্ল্ডে ফুটবল এত
বেশি সরকার জনপ্রিয়। এত পয়সা তাদের পিছনে খরচ করে, এত কিছু তাদেরকে দেয়, ফ্যাসিলিটি। কোনো ফ্যাসিলিটিস দেয়, কোনো রেজাল্ট নাই। আপনি যদি ছোট ছোট খেলাধুলাকে যদি আপনারা যদি আপনি ধরেন আর্চারির দিকে তাকিয়ে দেখেন, আর্চারির দিকে সরকারের খুব একটা বেশি নজর ছিল না। আজকে দেখেন আর্চারি ওয়ার্ল্ড লেভেলে গিয়ে তারা রেজাল্ট করছে। আমি মনে করি ছোট ছোট জায়গাগুলি খেলা, এইগুলিকে অবহেলা না করা, প্রত্যেকটা খেলাকে ইকুয়ালি ভাবা। আপনি যদি সারা পৃথিবীতে যান, আমি এই পর্যন্ত 30-35টা দেশে ঘুরেছি, আমি টিম নিয়ে গিয়েছি, আমি জানি প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা খেলাকে ইকুয়ালি তারা সরকার ভাইব দেয় এবং ইকুয়ালি তারা ভাবে। কিন্তু আমাদের দেশে সরকার জানি না কেন, সরকার এবং স্পন্সর যারা আছে তারা কিন্তু শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেটের পেছনে দৌড়াচ্ছে। ফলাফলটা হচ্ছে আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড যদি রেজাল্টের দিকে দেখেন, আপনি দেখেন আমাদের অন্য শুটিংয়ে আমাদের ভালো রেজাল্ট ছিল, আর্চারিতে ভালো রেজাল্ট হচ্ছে, কাবাডিতে ভালো রেজাল্ট হচ্ছে। তাহলে আমাদের কেন না আমাদের অন্য খেলাগুলিকে সুযোগ করে দিবেন না? এই জন্য আমি মনে করি যে এই খেলাগুলিকেও অন্য যে ছোট খেলাগুলিকেও আমরা সুযোগ করে দেই। কারণ আপনি সবাই তো ক্রিকেট প্লেয়ার হইতে পারবে না, সবাই ফুটবল প্লেয়ার হইতে পারবে না, সেই সুযোগও নাই। একটা ন্যাশনাল টিমে 10 বছর 15 বছর যাবৎ একটা ন্যাশনাল টিমের একই প্লেয়ার খেলে যাচ্ছে। তো যারা নিচের থেকে উঠে আসে তারা কিন্তু ন্যাশনাল টিমের সুযোগ পায় না, তারা বৃদ্ধ হয়ে যায় বা বয়স্ক হয়ে যায়। কারণ আফটার 30-তে পরে কিন্তু আপনি ন্যাশনাল টিমে আর কিছু করতে পারবেন না, আপনাকে 30-এর নিচেই আপনার সব কিছু করতে হবে। সেহেতু যখন একটা প্লেয়ার 16-17 বছর স্টার্ট করে, যখন 12-13 বছর সে ন্যাশনাল টিমের ভ্যাকেন্ট হয় না, তখন এই ভ্যাকেন্টে সে ঢুকতে পারে না, তখন সে প্লেয়ারটা কিন্তু তার হতাশ হয়ে যায়। যার কারণে আমার মনে হয় যে যদি আমরা ডিস্ট্রিবিউট করি, প্রত্যেকটা খেলায় যদি আমরা এইভাবে ডিস্ট্রিবিউট, তাহলে আমরা অনেক প্লেয়ার কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো এবং আমাদের বিদেশেও রেজাল্ট হবে, আমাদের দেশেরও সুনাম। আপনি শুধুমাত্র এই পড়াশুনো দিয়ে বা এই আনুষঙ্গিক জিনিস দিয়ে কিন্তু আপনি বিশ্বে পরিচিত হতে পারবেন না। আপনি যদি খেলাধুলার মাধ্যমে যদি আপনি কিছু প্লেয়ার যদি বের হয়ে আসে, ওয়ার্ল্ড লেভেলে চলে আসে, তাদের নামেও আমাদের বাংলাদেশকে চিনতে পারবে। কারণ আমরা যখন বিদেশে টিম নিয়ে যাই, সেখানে অনেক মানুষ জিজ্ঞেস করে বাংলাদেশ কোথায়। এখনো এই যুগেও অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশ কি ইন্ডিয়ার কোনো অংশ? তো আমরা হতাশ হয়ে যাই তখন যে বাংলাদেশ একটা সফরেন কান্ট্রি, বাট আমাদেরকে এখনো এই জায়গাটায় আমাদেরকে। এবং আমি ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলা দেখেছি, সেখানেও দেখলাম যে ব্রাজিলের ম্যাক্সিমাম লোক জানে না যে বাংলাদেশ একটা দেশ। তো যখন আমরা কিন্তু এই খেলাধুলার স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে কিন্তু আমরা সারা পৃথিবীতে আমাদের স্থান করে নিতে পারি। কারণ আমাদের দেশের অনেক বড় বড় ইঞ্জিনিয়ার যারা আছে, তারা কিন্তু ওয়ার্ল্ডে বড় বড় বিল্ডিং তৈরি করে, তাদের বিরাট সুনাম আছে, কিন্তু সেটা আমরা সেটা প্রপারলি আমরা সেটা প্রচার করতে পারি না। সেহেতু আমরা মনে করি যে বাংলাদেশ একটা দেশ হিসেবে আমরা সাথে সারা পৃথিবী চিনবে, সেটাই আমাদের প্রত্যাশা। অবশ্যই স্যার, খুব সুন্দর কথা বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার কথাগুলো। বর্তমানে আপনি সানিডেল স্কুলের ক্রীড়া হিসেবে নিয়ে কাজ করছেন। স্টুডেন্টের জন্য খেলাধুলার আগ্রহ কেমন এবং অভিজ্ঞতা কেমন এখানে? আমি মনে হয় বাংলাদেশে সানিডেল এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তারা বাংলা মিডিয়ামকে হারায়। এক সময় ছিল সানিডেল স্কুল ইংলিশ মিডিয়ামের সাথে প্রচুর, বাংলা মিডিয়ামের সাথে অনেক ডিফারেন্স ছিল। এখন তারা বাংলা মিডিয়ামকে হারিয়ে বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়, হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয় বিভিন্ন স্কুল টুর্নামেন্টগুলিতে। এটা একটা বিশেষ কারণ হচ্ছে তাদেরকে গ্রুমিং করানো হচ্ছে এবং তারা খুবই ইন্টারেস্টেড। আবার আপনি অবাক হয়ে যাবেন, আমাদের ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত আমাদের প্রচুর ছেলে মেয়ে আমাদের প্র্যাকটিস করে এবং তারা কিন্তু হ্যান্ডবল, বাস্কেটবলে তারা কিন্তু বিভিন্ন বাংলা মিডিয়ামকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়। এবং এই রিসেন্টলিও হ্যান্ডবলে যে স্কুল টুর্নামেন্টগুলি হয়, পোলার স্কুল টুর্নামেন্ট, মিনি, এইগুলিতে কিন্তু সানিডেল স্কুল চ্যাম্পিয়ন হয়। এবং বাস্কেটবলে AIIB-তে এবার আমরা কলেজ টুর্নামেন্টে আমরা সানিডেল কিন্তু রানার্স আপ হয়েছে, সেন্ট গ্রে স্কুলের মতো কলেজকে হারিয়ে। এই জিনিসগুলি প্রমাণ করে যে প্রপারলি যদি গ্রুমিং করা যায় এবং তাদেরকে শেখানো যায়, তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। আরেকটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সানিডেল 2024 সালে সুইডেনে 72টা দেশের মধ্যে সেখানে কিন্তু রানার্স আপ হয়ে এসেছে আন্ডার 10 ক্যাটাগরিতে, যেটা আমাদের ফেডারেশনগুলিও চিন্তা ভাবনা করতো না। কিন্তু আমরা তাদের মনে আশা জাগিয়েছি যে এইটা সম্ভব। এবং
এই এই রেস ধরে বলতে চাই যে সামনেই 10 থেকে 14 জুন বাংলাদেশে আইএচএফ টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে ঢাকাতে, সেটা আন্ডার 18 এবং আন্ডার 20। সেখানে বাংলাদেশ প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে এই জুনিয়রদেরকে। ইনশাল্লাহ এই আইএচএফেও বাংলাদেশটা ভালো রেজাল্ট করবে বলে আমার প্রত্যাশা, এবং বাংলাদেশ যে পারে সেটার প্রমাণটা আমি আজকের চাইচুমাকে বলে যাচ্ছি, তারা একটা ভালো রেজাল্ট করবে, হয়তো চ্যাম্পিয়ন আনার্স একটা হতে পারে। তো আমরা এইভাবেই যদি আমরা প্রত্যেকটা খেলাকে যদি আমরা এইভাবে চেষ্টা করি, ইনশাল্লাহ বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে। স্যার, এটাই আমাদের প্রত্যাশা, যাতে আমাদের বাংলাদেশ আরো বুক ফুলিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয় এবং আমাদেরও সেটা গর্ববোধের জায়গা তৈরি করবে। অবশ্যই স্যার, ধন্যবাদ আপনাকে, চমৎকার লেগেছে আপনার সাথে কথা বলে, সুন্দর কিছু কথা বলেছেন। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।